দ্বিচারিতা বলেন, এক ধরনের প্রতারণা বলেন, এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা, একটা বিষয় কিন্তু ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি আমার সিদ্ধান্তগুলো আমার মতন, আমার ব্যাখ্যা অনুযায়ী আমি নেব। জামাত কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সো বিএনপি যখন বলল সংবিধান সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা সেটা তো তাদেরকে দিতে হবে। সো এটা সমাধান এখন কিভাবে হতে পারে? পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হবে, সার্টেনলি। সংবিধানের ভিতরে থেকে আপনি সংবিধানকে বাদ করে দিবেন, এটা তো এখন মানে সহজ জায়গা থেকে ডিফিকাল্ট। ইটস আ টোটাল ক্যাওস। আমি আপনাকে বলি, আপনি যদি সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যদি একজন আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইটস আ টোটাল মেস। ইটস আ টোটাল মেস। কিছু হতো না যদি সত্যি সত্যি মানে যারা এখন সংসদে যাচ্ছে, বসছে, ক্ষমতা আছে, বিরোধী দলে আছে, তারা যদি একমত হতো যে এই সংবিধান আমরা রাখবো না, ডে ওয়ান থেকে তারা এটাকে একটা বিপ্লবী সরকারের রূপ দিত। সো সমাধান কেবলমাত্র বিপ্লবী সরকারের জায়গাটাতেই ছিল। এখন কথা হলো, যেই আওয়ামী লীগ যেই সংবিধানের উপরে ভিত্তি করে আমরা বলছি যেটা করা যাচ্ছে না, সেই সংবিধানের উপর ভিত্তি করে আওয়ামী লীগ তো এসে দাবি করতে পারে যে পুরো সিস্টেমটাই বৈধ ছিল, অবৈধ ছিল, নির্বাচন অবৈধ ছিল, সবকিছু অবৈধ হয়েছে। তখন খুব অবাক হবার কিছু থাকবে না। আপনি যদি একদম ফোর কর্নার্স অফ দ্য কনস্টিটিউশন দেখেন, একদম লিটারাল মিনিং এ যান, আপনি যদি একদম আক্ষরিকভাবে সংবিধানের ব্যাখ্যায় যান, এটা হতে পারে, এটা হতেই পারে। তবে কি, এখানে একটা তবে আছে, দ্য কোয়েশ্চেন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি একটা ব্যাপার। প্রধানমন্ত্রী নাই, পালিয়ে গেছেন, সংসদের স্পিকার নাই, ডেপুটি স্পিকার কারাগারে, পুরো দলটা মানে সরকারে যারা ছিল, দল না, লেটস কল ইট, সরকারে যারা ছিল তারা কেউ নাই। সো এরকম একটা জায়গায় তো একটা দেশ ভয়েডে চলতে পারে না। সেই কারণে আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হয়েছে, ওকে, এবং সেই রেফারেন্স অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সো সেইটার কিন্তু একটা লিগ্যাল বেসিস আছে। ওকে, তারপরেও কথা থাকে, আমি জানি না আমি কি এই ডিবেটে ঢুকবো, কারণ এটাকে খুবই পলিটিক্যাল একটা কালার দেওয়ার চেষ্টা হবে। আমি কিন্তু একদম একজন আইনজীবী হিসেবে কথাগুলো বলছি। প্লিজ ডু। আচ্ছা, এখন আপনি আসেন, এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নেওয়া, এই রেফারেন্সের শুনানি হইতে হবে, ওপেন কোর্টে শুনানি হবে। শুনানি করলো কারা, কবে হলো? ওপেন কোর্ট তো ছিলই না, কারণ চিফ জাস্টিস সহ সবাই they were all in hide। তো কোথায় কি, মানে আমি যদি আইনই মানি তাহলে আইনটাকে প্রপারলি মানলাম কিনা, এটা হচ্ছে মূল কথা। এবং সেই জায়গাটায় একটা বড় ধরনের ডিসকাশনের সুযোগ আছে। অনেকেই মনে করতে পারেন যে না, এটা প্রপারলি হয় নাই। এবং আপনি যেটা বলছিলেন টোটাল ক্যাওয়াস সিস্টেম। এখন কথা হচ্ছে সাধারণ মানুষ তো এত জিনিসগুলো বুঝবে না বা এত ভেতরে যাবেও না। এখানে তো আসলে স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের একটা অনেক বড় রেসপন্সিবিলিটি ছিল। তারা কি বিষয়গুলো বোঝেননি, নাকি বুঝেও বুঝতে চাননি? তারা অন্য কোনো ইন্টেনশনে বিষয়গুলোকে বাঁচিয়ে রেখেছেন? ক্ষমতার জন্য সবাই মরিয়া ছিল। Again and again, মানে এত বড় একটা ঘটনা থেকে বাংলাদেশের মানুষ বা যারা স্টেক হোল্ডার ক্ষমতা, তারা যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে তো এটা খুবই দুঃখজনক। কিবরিয়া ভাই, আমরা তো আশা করেছিলাম 11-11 পরে সবাই খুব শিক্ষা নেবে, নেয়নি। এবং ক্ষমতা সুসংহত করবার জন্যে হেন কোনো অন্যায় নাই যেটা করা হয়নি। সো আমরা যদি শিক্ষা নেই, তাহলে শিক্ষাটা হচ্ছে আমরা কেউ শিক্ষা নেব না। ভূমিকা নিয়ে ওখানে আসতে চাই। জামাত ইসলাম তো ডেফিনেটলি এই জায়গাগুলো নিয়ে কোশ্চেন রেজ করতে পারতো, বা জামাত ইসলাম তাহলে তাদের পয়েন্ট অফ ভিউটা কি ছিল এখানে? ওনারা কি মানে এতটুকু বোদ্ধ নন যে ওনারা এত বড় একটা, আপনি যেটা বলছেন আইনি ভাষার যে জায়গাটা, যে ফ্লসটা, সেটা তারা বুঝতে পারেনি বা বুঝতে চাননি? তাদের ইন্টারেস্টটা কি আসলে, আপনার কি মনে হয়? এটা আমার পক্ষে ডিফিকাল্ট বলা, কারণ জামাতের সাথে আমার এই ব্যাপারে কোনো রকম কোনো ডিসকাশন কখনোই হয় নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কিছু ক্ষেত্রেও কিছুটা সফলও হতে পারত, তাহলে হয়তো এতটা মরিয়া হয়ে একটা নির্বাচন হয়তো নাও হতে পারত।
মানুষের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছিল। মববাজি বন্ধ হচ্ছে না, বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, করাপশন বন্ধ করা যাচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলতে গেলে উদ্ভট কথাবার্তা বলছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা। সো মানুষের মধ্যে এক ধরনের ভীতি, এক ধরনের অনিশ্চয়তা কিন্তু একটা দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। অর্থনীতি ভেঙে পড়ে, সমাজ ভেঙে পড়ে এবং একটা সরকার কোলাপস করতে বাধ্য। সো এই যে আনসার্টেনটি, কি হবে, কি হতে যাচ্ছে, ইভেন উপদেষ্টারাই বলা বলি করছেন যে খোদ নির্বাচনের আগের দিন তাদের কাছে ফোন আসতে থাকে, আচ্ছা নির্বাচন কি কালকে হবে, সত্যি হবে, আসলেই হবে। এই যে ডিলেমা, এই যে অনিশ্চয়তা, এটা না পলিটিক্যাল পার্টিগুলোকে একটা ভালো মাইলেজ দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যদি কিছুটাও সফল হতেন, মানে এইরকম আটার ব্যর্থতা তো খুব কম হয়। সো এইটার একটা সুবিধা পলিটিক্যাল পার্টিগুলো সবাই নিতে পেরেছে। সো ইন দ্য লং রান এটা একটা কোশ্চেনই থেকে গেল, এবং এই যে মানে কাইন্ড অফ হোলস যেগুলো আসলে যদি একটা প্রপার বলা যেতে পারে প্রপার আনসার না পায়, তাহলে এটার সুযোগ হয়তো যাদেরকে নিয়ে আমরা আজকে বলছি, মানে যে যাদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, তারা ডেফিনেটলি ইন ফিউচারে সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং নেবেন। আমি অবাক হব না, আমরাও অবাক হব না। তবে আমরা খুব বেশি অবাক হব যে আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেছে। আপনারা জানেন যে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান, যেসব ছেলেমেয়েরা রাস্তাঘাটে জীবন দিয়েছে, যেসব শহীদ পরিবার এখনো তাদের প্রপার মর্যাদাটুকু পায়নি, হয়তো সারা জীবনে কোনোদিনও পাবেন না, তারা যদি তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে না পান। রুমিন, আপনার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার দুটো ইমেজ, একটা হচ্ছে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার, সেটা একটা, আর একটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনলেই আমরা যেটা শুনি দুই পক্ষের খুব তুচ্ছ সিলি ঘটনা নিয়ে যে কাওয়াজগুলা হয়। কতটুকু কাজ করার সুযোগ আছে একজন স্বতন্ত্র সদস্য হিসেবে? ইট উইল ডিপেন্ড অন দি গুডউইল অফ দ্য গভর্নমেন্ট। সরকার আমাকে কতটুকু কাজ করতে দিবে, এক। দুই হচ্ছে সরকার কাজ না করতে দিলে আমি কতটুকু স্ট্রংলি কাজ করতে বাধ্য করতে পারি সরকারকে। আজকাল গণমাধ্যমের যুগ, সবার হাতে হাতে সেলফোন। আমি কোথায় কি ডিও লেটার দিচ্ছি, কোন কাজটার জন্য আমি সরকারকে অনুরোধ করছি, সরকার কোনটা শুনছে কোনটা শুনছে না, এটা কিন্তু ইট উইল বি লাইক অ্যান ওপেন বুক। সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে। এবং খুব বেশি ইনজাস্টিস করার চেষ্টা হয়তো হতে পারে, কিন্তু সেটারও একটা ব্যাকফায়ার আছে। আপনি জিতে আসার পরে বিএনপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি? বা না, থ্যাংক গড না। তো আমার কাছে কেমন মধ্যে প্রচন্ড মানবিমানের খেলা চলছে এখানে। সরি, আমি এটা ফিল করছি, আমি জানি না আসলে পলিটিক্সের ভাষা কি হতে পারে, বাট হাউ, কেন হবে এটা? মানে ভেরি আনএক্সপেক্টেড। আপনার কখনো আপনি মিস করেন না আপনার দলকে? দেখুন কিবরিয়া, আমি একা বড় হয়েছি, আমার ভাই বোন নাই। আমি আপনাকে আরেকটা সত্য এগুলো সব বলেছি, সেসব কিছুটা যাবে আজ এই ছোটাতে। আমি কিছু আমার লাইফে কিছু পেটস নিয়ে আমি বড় হয়েছি, এখনো কিন্তু পেটস নিয়ে আমি থাকি। আমার লাইফে আবেগ শব্দটা খুব দামি। এটা আমি আমার বাবা মার বাইরে খুব বেশি মানুষ, আমি জানি না, আমি হাতে গোনা বোধহয় 1-2 জনের ব্যাপারে আবেগ শব্দটা বলতে পারি। এবং জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয় না আমি এই দুটো মানুষ ছাড়া কারোর ব্যাপারে আবেগ বলতে পারবো। ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি আসে, আপনি ওই শোটার কথা বলে আসলেন। সময় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যতদূর জানি, যখন আপনাকে আমি প্রশ্নটা করছিলাম যে আপনি ল প্র্যাকটিস করলে, আমার যদি ভুল না বলে থাকে ওই শোটাতে আছে, আপনারা দেখে নিন, আপনার প্রতি মাসের রেভিনিউ হতো 5 থেকে 6 লাখ টাকা। সেটা আপনি সাইড করে দিয়ে আপনি দলের পেছনে সময় দিচ্ছেন, অ্যান্ড ইট ইজ বিং 17 ইয়ার্স। সো এখানে ইমোশন না এসে থাকে কিভাবে? আমি না একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি। আমি সময় দিয়েছি, নিশ্চয়ই দিয়েছি, দল বেনিফিটেড হয়েছে, আমিও তো রুমিন ফারহানা হয়ে উঠেছি। একমত। হ্যাঁ, এবং এই যে এত মানুষের ভালোবাসা, এটা কি আমি কিনতে পারতাম, কোনো কিছু দিয়ে পেতাম? আমিও তো ফ্লারিশ করেছি, আমি আমার পরিশ্রম, আমার যেটুকুই আল্লাহ মেধা দিয়েছেন সব কিছুকে কাজে লাগিয়েছি। সো আমি বলবো ইটস আ উইন-উইন সিচুয়েশন। ডেফিনেটলি। আমরা কয়েনের একটা সাইড নিয়ে কথা বলছি, যদি হেরে যেতেন? আমি এটা ভেবেছি। আমাকে নিয়ে কিন্তু ভীষণ ট্রোল হচ্ছিল। আমি একজন নারী, আমি একজন প্রতিবাদী নারী, আমি একজন ওয়ামেন উইথ আ ভয়েস,
এই সমাজে ওমেন উইথ আ ভয়েস খুব ভয়ানক। সো আমার সাথে যখন ম্যাজিস্ট্রেটের ঘটনাটা ঘটলো, আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ বিন্দু মাসি শব্দটার সাথে পরিচিত হলাম। বিন্দু মাসি, পিপল ইউজ টু কল মি বিন্দু মাসি, দেখছিলাম ফেসবুকে। অ্যান্ড দেন আই আস্ক সামওয়ান যে হু ইজ শি, ওই বিষয়টা কি। তো বললো এটা একটা বাংলা কলকাতার আছে, ওখানে একজন খুব ভয়াবহ নোটোরিয়াস ভদ্রমহিলা আছেন যার নাম বিন্দু। তো দেন আই স্ক্রোলড এন্ড আই ফাউন্ড হার। তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই যে ভয়াবহ রকম ভাবে আমাকে ম্যালাইন করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, ব্যাড নেমসে ডাকা হচ্ছে, হারলে কি হবে। তো আমি আমার নিজেকে বললাম যে দেখুন, আমরা সবাই যার যার জায়গা থেকে কিন্তু লড়াইটা করি। আমরা যে সবাই ফলটা হাতে পেয়ে যাই তা কিন্তু না, কিন্তু আমি একটা পথ তৈরি করি। এই যে আমি দাঁড়ালাম, এই যে আমি লড়াই করলাম, এই যে আমি যুদ্ধটা করলাম, আমি কিন্তু একটা ছাপ রেখে গেলাম। আমার পথ বা আমার এই উদাহরণ থেকে হয়তো আরেকটা মেয়ে যে জিতবে এরপরে, সে হয়তো সাহসটা করবে। সো এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি হারি বা জিতি, আমার জেতা হয়ে গেছে। হারা বা জেতা এটা একটা মুহূর্তের ঘটনা মাত্র কিবরিয়া। বাট ফ্যাক্ট, আপনি ওয়ারফিল্ডে থাকলেন কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। একদম একদম। মানে ধরুন বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করতে চেয়েছেন, বিধবা বিবাহ চল করতে চেয়েছেন, মেয়েদেরকে স্কুলে আনতে চেয়েছেন। বেগম রোকেয়া সাখাওয়াত মেয়েদেরকে স্কুলে আনতে চেয়েছেন। কজন মেয়েকে পেরেছেন? কজন মেয়েকে বিধবা বিবাহ আটকাতে মানে দিতে পেরেছেন? কজন সতীদাহ বন্ধ করতে পেরেছেন? কিন্তু ওনারা কিন্তু স্টার্ট করে গেছেন, লড়াইটা শুরু করেছেন। লড়াই করাটা খুব ওটাই ঘটনা, বাকি সব মানে মানে আসতে পারে, নাও আসতে পারে। ট্রু ট্রু, ওয়ান্ডারফুল। এই যে বারবার আপনি বলছেন না যে আপনি খুব ভীষণ একা একজন মানুষ নিজের জায়গাটাতে, নিজের গণ্ডিতে। আমাদের দিন শেষে আসলে না, আমি আপনাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবো না আপনার বিয়ে কবে, এখন তো জিজ্ঞেসই করা হয়ে গেল বোধহয়। সো আমাদের হয় কি, দিন শেষে না একটা জায়গা লাগে, নিজেকে বলার জায়গা, নিজেকে কিছুটা হলেও ভ্যাকুয়াম করার জায়গা। কারণ অনেক কিছু তো জমা হয়, এবং রাজনীতির মতো একটা জায়গাতে যেখানে আসলে জানি না বন্ধু শত্রু বলে বোধহয় কোনো ব্যাপার স্যাপার থাকে না, হ্যাঁ, তো সেখানে আসলে নিজেকে অলওয়েজ ব্রেনস্টর্মিং করে সামনের দিকে এগিয়ে যাওয়া ইজ আ টাফ গেম অ্যাকচুয়ালি, রাইট? আপনার কি মনে হয়? একটা মানুষ, এটা আমি আমার মধ্য জীবন, এখন আমার হাতে অর্ধেক জীবন আমি পার হয়ে গেছে, অর্ধেকের বেশি। সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে একটা কথা বলি। মানুষের সত্যিকারের আশ্রয় যদি কেউ থাকে, সেটা তার খোদা। ওখানে যদি সম্পর্ক মজবুত হয়, আমার মনে হয় না, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো মনে হতে পারে আহারে একটু শপিং এ গেলে ভালো হইতো, কেউ গেলে, কিন্তু ওইটুকুই, মানে এটা খুবই সারফেস লেভেলে। ভিতরটা কখনো আপনার খালি হবে না, ভিতরটা কখনো আপনার ভ্যাকিউম হয়ে যাবে না। আপনাকে পুরোপুরি ফুলফিলড করে রাখতে পারেন একমাত্র আপনার খোদা, যদি তার সাথে আপনার সম্পর্ক হয়। এর বাইরে আপনি পার্টনারের কথা বলেন, আর ভাই বোনের কথা বলেন, আর আত্মীয় স্বজনের কথা বলেন, মধ্যজীবনও তো পার হলো কিবরিয়া, ঝুটা। এক্স্যাক্টলি, মানে ওকে ফাইন, আমি কোনো মন্তব্য করতে চাই না, বাট আফসোসের জায়গাটা বোধহয় আপনার চেয়ে মানুষেরই বেশি। হ্যাঁ, মানুষ খুব, কারণ আমার মজা লাগে কি, আমরা কিন্তু প্রত্যেকে যার যার জীবন যাপন করি। আমি কখনো জানবো না আপনার জীবন কি, এক্স্যাক্টলি, আর আপনি কখনো জানবেন না আমার জীবন কি। ট্রু। আরেকটা মিথ্যা বাবলে আমরা বাস করি, সেটা হচ্ছে ফেসবুক। যেই কাপলের সবচেয়ে হাসি খুশি ছবি আজকে ছাপা হচ্ছে ফেসবুকে, সেই কাপলে রাতে কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলছে যে ডিভোর্স দিতে চাই, কিভাবে করব, প্রসেস কি, দেনমোহরের টাকা নেব না, জেদাজেদি, বাচ্চার কাস্টাডি কিভাবে নেব, বাচ্চার বয়স 14, বাবা পাবে না, মা বাবা। আমি একদম জীবন দেখে আপনাকে বলছি। তারপরে যখন আমি করি না, সাধারণত মাঝে মধ্যে খুব কাছের কেউ হলে বলি, এই যে ছবিগুলো, এগুলো প্রতি আজকে সকালেও তো দিলা, ওটা দিতে হয়, মানুষকে বোঝাতে হয়। সো আমরা এত ফেইকে বাস করি না কিবরিয়া, এটা ভীতিকর। আমার কাছে মনে হয় যে একটা মানুষের সাথে থেকে একা হওয়া আর একা থেকে একা হওয়া পরেরটা অনেক স্বস্তিদায়ক। ফর বেটার, ট্রু। দায়িত্ব বেড়ে গেছে, এলাকার মানুষজনের প্রতি কমিটমেন্ট আছে। কি করতে চান আপনি আপনার জায়গাটা থেকে? লাইক থাকেন একটা সিগনেচার ওয়ার্ক করে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার জন্য, যে আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন।
আমার এলাকায় দুটো ইউনিয়নের কথা আপনাকে বলি, ওরাইল আর পাকশিমুল। এখানে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা বলতে কিছু নাই। আমি নামগুলো বলি এই কারণে যে আমার ভোটাররা খুব খুশি হয় নামগুলো বললে। আচ্ছা, রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউড়া, কোনো রাস্তা নাই। পাকশিমুল, জয়দরকান্দি, তেলিকান্দি, কোনো রাস্তা নাই। ওদের একটাই চাওয়া, আপা কোনো মতের একটা রাস্তা করে দেন। ওকে। আমার নির্বাচনী এজেন্ডার এক হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা পরিবর্তন আনা। দুই হচ্ছে আমি লোকাল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমি ভিজিট করা শুরু করব এই রমজানের পরেই, এবং সেখানে ডাক্তার এনশিওর করা, ওষুধ এনশিওর করা। কমিউনিটি ক্লিনিকগুলোকে আমি আবার চালু করার চেষ্টা করব, সো দ্যাট অ্যাটলিস্ট বেসিক ট্রিটমেন্টটা প্রত্যেকে যার যার এলাকায় পায়। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আমি চেষ্টা করব আর একটু বেটার সার্ভিস যেন আসে, একদম সার্ভিস বেসড, মানে আমি বলতে চাই যে কল্যাণমূলক একটা সেবা আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। বিকজ আইডেন্টিটি পলিটিক্স তো আমি করি না, আমার কাজই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। কঠিন, কিন্তু ওই চেষ্টা আমি করব। আর আমার এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ডেফিনেটলি দে আর। আমি সারা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ, এবং আমার এলাকার মানুষের কাছে এত ভালোবাসা। আমার ইলেকশন করার কারণে 200-র উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এবং ধরুন এই নেতাকর্মীগুলো তো 17 বছর নির্যাতিত। এটা তো এটা চিন্তা করেন, 17 বছর, এরপরে আবার বহিষ্কার, দল ক্ষমতায় আসতেছে। একটা ছেলে যদি মনটা খারাপ করতো আমি ভেঙে পড়তাম।